বাংলাদেশের পরিস্থিতিতে চিন্তিত ভারত। ইতিমধ্যেই বাংলাদেশে থাকা ভারতীয়দের সতর্ক করেছে ভারত সরকার। বাংলাদেশে থাকা ভারতীয়দের বাড়ির ভেতরে থাকার পরামর্শ। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি। ইতিমধ্যেই প্রায় 1000 জন পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 4000-এর বেশি শিক্ষার্থী রয়েছে যারা ভারতীয়। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় আটকে রয়েছে বহু পড়ুয়া। শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় হাই কমিশন। গতকালই 998 জনকে ফেরানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে সরকারিভাবে। প্রায় 4000 পড়ুয়া যারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত, এমনকি ভারতীয় যারা বাংলাদেশে আটকে রয়েছেন তাদের ঘরের ভেতরে, বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের হাই কমিশন নজর রাখছে পরিস্থিতির দিকে। প্রত্যেকের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই আন্দোলনে 120 জনেরও বেশি প্রাণ দিয়েছেন। অসমর্থিত সূত্রে খবর, এই মৃতের সংখ্যা 200 পার হয়ে গিয়েছে। ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে বাংলাদেশের এই আন্দোলন। পড়ুয়ারা দেশে ফিরছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং ওপারে অশান্তি, এপারে আশঙ্কা। আর নজর সীমান্তবর্তী এলাকায়। এ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, সেখানে ক্রমশ অনুপ্রবেশ যাতে না হয় এই পরিস্থিতিকে হাতিয়ার করে নজর রাখছে সরকার, নজর রাখছে নিরাপত্তা বাহিনী। আমরা সীমান্তবর্তী রাজ্যের বিভিন্ন এলাকা যেখানে যার সঙ্গে বাংলাদেশের সংযোগ, বাংলাদেশ থেকে পারে আসা যাওয়ার সুযোগ রয়েছে, সেই সমস্ত সীমান্তে কতটা বাড়তি নজরদারি, আমরা সরাসরি চলে যাব। একদিকে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শশীকেশ, অন্যদিকে ঘোজাডাঙ্গা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখান থেকে সামিম, আর পেট্রাপোল সীমান্ত থেকে রয়েছেন জ্যোতির্ময়। এই প্রথমেই চলে যাই শশীকেশের কাছে। শশীকেশ, ইতিমধ্যেই চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে গতকাল আসা যাওয়ার নানা খবর, এবং ইতিমধ্যেই সরকারিভাবে যাদের ফিরিয়ে আনা হচ্ছে, তাছাড়া অনুপ্রবেশের আশঙ্কার জায়গা থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে? দেখো অভিক, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে এই যে সীমান্ত এলাকা রয়েছে কোচবিহার জেলা, গোটাটাই বাংলাদেশ সীমান্ত ঘেরা এই জেলা। আর সেই ক্ষেত্রে কিন্তু যে সীমান্ত এলাকায় বিএসএফ কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছে যাতে কোনো রকম অনুপ্রবেশ না হয়। তবে এই যে চ্যাংরাবান্ধা সীমান্তে আমি রয়েছি, সেই সীমান্ত দিয়ে কিন্তু গতকাল থেকে বহু পড়ুয়া যারা বাংলাদেশে আটকে রয়েছেন, শুধু ভারতের নয়, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই সমস্ত যে পড়ুয়ারা তারা ভারতে আসতে শুরু করেছে। আজকে সকাল থেকে যেটা হাই কমিশন সূত্রে খবর, যে আজ কিন্তু প্রায় 400-র উপর পড়ুয়া তারা বাংলাদেশ থেকে ভারতে আসবে। এই মুহূর্তে তোমাকে সকাল থেকে এই যে সীমান্ত, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে পড়ুয়ারা আসতে শুরু করেছে। আর রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হচ্ছে। এই যে বাস, যে তারা কতটা ভয় বা আতঙ্কে সেখানে ছিলেন, আমি তোমাকে ছবি দেখাবো। এই যে বাসে পড়ুয়া, ইতিমধ্যে প্রায় 100-র উপর পড়ুয়া তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছেছে, যেটা রংপুরের দুটো মেডিকেল কলেজের এই পড়ুয়ারা রয়েছে, তারা সেখানে পড়াশোনা করতেন। আমি কথা বলার একটা চেষ্টা করবো, বললাম একটু কথা বলি, বললাম ওখানে কোথায় ছিলেন করতেন, আমি কথা বলার একটা চেষ্টা করবো, বললাম একটু কথা বলি, বললাম ওখানে কোথায় ছিলেন? আমি প্রেম মেডিকেল করেছিলাম। কি অবস্থা ওখানে? ওখানে ঠিক আছে, এখনো তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে সে মারামারি আছে। কতটা ভয় কাজ করছিল? অত বেশি তো ছিল না, কিন্তু একটু তো ছিল। পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন? না, ওয়াইফাই গুলো বন্ধ ছিল। সব বন্ধ ছিল? না, বন্ধ ছিল, একদম বন্ধ ছিল। এখন দেশে ফিরে কেমন লাগছে? ভালো লাগছে। কোথায় বাড়ি তোমার? রাজস্থান। একেবারে রাজস্থানে বাড়ি, বাংলাদেশে পড়াশোনা করার জন্য গিয়েছিল। আতঙ্ক একটা কাজ করছিল, দেশে ফিরে ভালো লাগছে। আমি আরো যারা পড়ুয়ারা এখানে রয়েছে, আমি তার সঙ্গে কথা বলবো। मुझे तो अच्छा लग रहा है, वहाँ से निकल के आ गए, ठीक ही लग रहा है। वहाँ का हालात कैसा? खराब ही है, इतना भी कुछ खास नहीं है। उनसे बात करूँ, उनको सब जानकारी है। डर था क्या आप लोग? डर तो नहीं था, हम हॉस्टल के अंदर ही रहते थे, डर कुछ नहीं था। बाहर निकलने नहीं दे रहा था? नहीं, बाहर निकलने नहीं दे रहा। একেবারে বাইরে তাদের কিন্তু বের হতে দিচ্ছিল না, তার কারণ বাইরে যে অশান্তির ছবি ছিল, সেই ছবির কারণে তাদের কিন্তু হোস্টেলের ভিতরে থাকতে বলা হয়েছিল। সেই ক্ষেত্রে তোমাকে ছবি দেখাবো যে ইতিমধ্যে 100-র উপর পড়ুয়া তারা এসে পৌঁছেছে, তাদের কিন্তু বাসে করে তাদের কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এখন তাদের কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এরপর তারা সেখান থেকে যারা যেখানে যাবে সেখানে আমি আরো কথা বলে যেতে বললাম। বলে आप कहाँ से हैं? गाजियाबाद, उत्तर प्रदेश। उत्तर प्रदेश से। बांग्लादेश कहाँ पे?
रंगपुर। बोले वहाँ का माहौल कैसा है? डर काम कर रहा था घर तो काम करेगा। तो अभी वापस लौट के गए, क्या आने में कोई दिक्कत वगैरह हुआ क्या? कुछ नहीं हुआ, पुलिस ने हमें पूरी प्रोटेक्शन दी, आराम से आए। একেবারেই অর্থাৎ শশীকে সম্পূর্ণ পুলিশি সহযোগিতায় এই মুহূর্তে তারা কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এভাবেই গতকাল সরকারিভাবে 998 জন পড়ুয়া দেশে ফিরেছেন, কিন্তু সব মিলিয়ে 4000 পড়ুয়া রয়েছেন। কিন্তু ওপারে অশান্তি, এপারে আশঙ্কা এটাই অনুপ্রবেশের। সেখানে দাঁড়িয়ে চ্যাংড়াবান্ধা সীমান্তের পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ সীমান্ত, আমাদের 3 সীমান্ত থেকে 3 প্রতিনিধি রয়েছেন। এবার চলে যাই ঘোজাডাঙ্গা সীমান্তে। তার কারণ প্রত্যেক দিন বহু বাংলাদেশি যারা ভারতে প্রবেশ করেন, চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য নানা কারণে এমনকি ভ্রমণ করতেও সীমান্ত ব্যবহার করা হয়। সেখানে কি পরিস্থিতি, কতটা নজরদারি বাড়তি বাংলাদেশের এই পরিস্থিতির কারণে? শামীম জানাবেন বিস্তারিত। শামীম, গত কয়েকদিন ধরে যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশের এই আন্দোলন, তাতে সীমান্তবর্তী এলাকায় বাড়তি কি নজরদারি চোখে পড়ছে? দেখো, একেবারেই বাংলাদেশে যে গোটা আন্দোলন ঘিরে রণক্ষেত্র চেহারা ধারণ করেছে এবং এই মুহূর্তে একেবারে সীমান্তবর্তী এলাকা বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত, এই সীমান্তবর্তী এলাকায় পুলিশের তরফ থেকে যেমন নিরাপত্তা রয়েছে, পাশাপাশি যে বর্ডার সিকিউরিটি গার্ড অর্থাৎ বিএসএফ এর তরফ থেকেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো রকম যেন অনুপ্রবেশ করে ভারতে প্রবেশ না করতে পারে, সেই দিকেও কিন্তু বিএসএফ এর তরফ থেকে লক্ষ্য রাখা হয়েছে। পাশাপাশি যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে বিভিন্ন কারণে বেড়াতে গিয়েছিলেন বা আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন, তারা যখন একেবারেই নিজেদের প্রাণ হাতে নিয়ে আতঙ্কের মধ্যে কিন্তু ভারতে ফিরছেন, এমনই কিন্তু আমাদের সঙ্গে বললেন যে একেবারেই যাওয়া আসার চরম সমস্যা নিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছেন। পাশাপাশি অনেক বাংলাদেশি তারা ভারতে যখন চিকিৎসার জন্য এসেছিলেন, তারাও কিভাবে বাংলাদেশে যাবেন সেটা নিয়েও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকার একেবারে চেকপোস্ট থেকে শুরু করে যে বিএসএফ এর নজরদারি রয়েছে চোখে পড়ার মতো। পাশাপাশি এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, যে এই বাংলাদেশের এই যে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে যে একেবারেই কাঁচা শাকসবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করা হতো, সেই সমস্ত ট্রাক একেবারে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক। একেবারেই শুধুমাত্র মানুষের যাতায়াত নয়, আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়েছে। এমনকি বাংলাদেশি রূপলি শস্য, সবজি, ফসল আমদানি রপ্তানি সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। এমনকি যাতায়াত ব্যবস্থা, ট্রেন, বাস চলাচল বন্ধ। শামীম, আপাতত ধন্যবাদ। সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকার বাসিন্দার কি বক্তব্য দেখাবো আপনাদের। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বর্ডার, এখান থেকে প্রত্যেক দিন আমাদের কাঁচামাল, ক্যাপসিকাম, নানা রকম আইটেম যায় এখান থেকে। এখন এই বাংলাদেশের এই সমস্যার কারণে আমাদের এই ভুক্ত হচ্ছে। এখন এই 2-10 গাড়ি যাবে কাঁচামাল, অন্য কোনো মাল যাচ্ছে না এখান থেকে। আমরা বলুন, এটা তো গভর্নমেন্ট হাতে পুরো, একদম গভর্নমেন্ট যদি কথা বলে তাহলে হবে, গভর্নমেন্ট মিটে তাহলে হবে। এটা তো আমরা কেউ না। এই 20 কোটি টাকা মাল যেতে 2-5 কোটি 10 কোটি একটা গাড়ি মাল থাকে, কাঁচা মাল অনেক খারাপ হয়ে যাচ্ছে। এগুলো তো দেখবে ওরা, ব্যবসাটা তারা করে। পার্টি তো এই পার্টি বাঁচবে, আগামী দিন আরও কম হবে। হ্যাঁ, কুটুম বাড়ি থাকতে হবে, বাড়ি কুটুম বাড়ি থেকে ওষুধ না খেলতে বাঁচবো না ভাই, কিছু খাইয়ে ওষুধ খাইতে হবে না। অগ্নিগর্ভ বাংলাদেশ, ওপারে অশান্তি, এপারে আশঙ্কা, এবং সেই আশঙ্কার জায়গা থেকে সীমান্তবর্তী এলাকায় কি নজরদারি চলছে, নজর রাখছি আমরা। অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, ওপারে অশান্তি আর এপারে আশঙ্কার আঁচ। সীমান্তবর্তী এলাকা থেকে অনুপ্রবেশের আশঙ্কা, সেখান থেকেই আমরা যেমন ঘোজাডাঙ্গা, চ্যাংড়াবান্ধা বিভিন্ন সীমান্তে নজর রেখেছিলাম। আর এবার নজর রাখবো পেট্রাপোল, বনগাঁ পেট্রাপোল সীমান্ত, একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত। আমরা সরাসরি চলে যাব পেট্রাপোল সীমান্ত থেকে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে শঙ্কর রয়েছেন। আমি জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, প্রত্যেক দিন এই পেট্রাপোল সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি নাগরিক যারা এ রাজ্যে চিকিৎসা, ভ্রমণ বা শহর হয়ে পশ্চিমবঙ্গে কলকাতা হয়ে অন্য রাজ্যে চলে যান চিকিৎসার জন্য, এই ভয়াবহ পরিস্থিতির কারণে অনুপ্রবেশের একটা আশঙ্কা থেকেই যায়। পেট্রাপোল সীমান্তে বাড়তি কি নজরদারি চোখে পড়ছে? একদম, দেখো অভিক, বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বেশি অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে পেট্রাপোল সীমান্তে। পাশাপাশি তোমাকে বলবো, প্রত্যেক দিন 4 থেকে 5 হাজার মানুষ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে ইমিগ্রেশনে যাওয়ার একটা লাইন পড়ে, দীর্ঘ লাইন, একদম ফাঁকা। অর্থাৎ
বাংলাদেশে যাওয়ার যে ভিড় থাকে এবং আসার যে ভিড় থাকে কোনোটাই কিন্তু চোখে পড়ছে না। সকাল থেকে কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল চিকিৎসা করাতে, তাদের শেষ হয়ে গিয়েছে ভিসার মেয়াদ, তারা ফিরছে, কেউ আতঙ্কে ফিরছে, তারা অনেকে বলছেন যে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা বাধ্য হয়ে ফিরতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ থেকে একেবারে মানুষ আসছেই না আমরা বলতে পারি। আমরা দেখাবো যে পুরো রাস্তাটাই কিন্তু তুমি দেখতে পাচ্ছ একদম ফাঁকা শুনশান রয়েছে। যে বাংলাদেশ থেকে যারা দৈনিক আসে, যে বড় লাইন পড়ে, সেই লাইন কিন্তু আজকে একদম দেখা যাচ্ছে না। আমি দূরে দেখাবো যে পেট্রাপোল গেট দেখা যাচ্ছে, টোটাল রাস্তাটাই কিন্তু শুনশান, দুই একজন যাত্রী চোখে পড়ছে। পাশাপাশি গতকাল থেকে কিন্তু যে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, আমদানিটা এখনও খোলা আছে, কিন্তু এখন সকাল পর্যন্ত কোনো গাড়ি বাংলাদেশ থেকে ভারতে আসেনি। অর্থাৎ বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকায় যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ডাটা এন্ট্রি করতে হয় অনলাইনের মাধ্যমে, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় সেইটা বন্ধ থাকার জন্য কিন্তু এই পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত প্যাসেঞ্জার আসছে কিংবা যাচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি এখন বাংলাদেশে? খুব খারাপ পরিস্থিতি। অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য কারপুজারি। যদি কেউ 2-4 জন এক জায়গায় দাঁড়ায়, তাদের এলো আমি বাংলাদেশ থেকে আসছি, এই মাত্র আসলাম, অবস্থা খুবই খারাপ, যানবাহন টোটাল অফ। রাস্তা আসার পথে একেবারে অবস্থা অত্যন্ত কঠিন। বাংলাদেশি নাগরিকের বক্তব্য সরাসরি শুনছি। অন্যদিকে হিলি সীমান্ত থেকে শঙ্কর রয়েছেন, অন্যদিকে মেহেদীপুর সীমান্ত থেকে সুমক রয়েছেন। আমি শঙ্করের কাছে যাই। শঙ্কর, হিলি সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সীমান্তবর্তী এলাকায় কি পরিস্থিতি? যখন বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন ওখান থেকে অনুপ্রবেশের আশঙ্কা, সর্বশেষ নজরদারির কি ছবি চোখে পড়ছে? দেখো অভিক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। তোমাকে বলে রাখি, আজকে কিন্তু হিলি সীমান্তে প্রচুর বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ইন্ডিয়ান ফিরছে, এবং পাশাপাশি যেসব ছাত্ররা আছে, অর্থাৎ ওখানে যেখানে মেডিকেল পড়তে গিয়েছিল সেসব ছাত্ররা কিন্তু আজকে সব ফিরে এসছে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অভিবাসন দপ্তর রয়েছে, এবং অভিবাসন দপ্তরের সব স্টুডেন্ট, অর্থাৎ যেসব স্টুডেন্টরা এখানে এসছে সেই স্টুডেন্টরা কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের স্টুডেন্ট বাংলাদেশ থেকে ফিরে এলেন? হ্যাঁ, এখানে আমরা বেশ কিছু কথা বলবো। বাংলাদেশ থেকে এলেন, সরি এরা কিছু বলতে চাইছে না। এবার তোমাকে আমি বলে রাখি যে আজকে প্রচুর স্টুডেন্ট এসছে, এবং সেই স্টুডেন্টগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু নেপাল এবং ভারতের যেসব স্টুডেন্ট বাংলাদেশে পড়তে যায় তারা কিন্তু এসেছে। এবং তোমাকে আমি যেটা বলছি, সীমান্তে যে চিত্র রয়েছে সেই চিত্র দেখাচ্ছি। যে সমস্ত পণ্যবাহী লরিগুলো বাংলাদেশে গিয়েছিল, সেই সব পণ্যবাহী লরি কিন্তু আজকে সব ফিরে আসছে। একেবারে এই পরিস্থিতি ঘোচাডাঙ্গা, পেট্রাপোল, হিলি বিভিন্ন সীমান্তে একই রকম। অন্যদিকে মালদার মেহেদীপুর সীমান্ত, সেখানে কি পরিস্থিতি? সমক সরাসরি রয়েছেন। সমক, অগ্নিগর্ভ বাংলাদেশ, ওপারে অশান্তি, এপারে আশঙ্কা, অনুপ্রবেশের কি নজরদারি বাড়তি চোখে পড়ছে এই অবস্থায়? দেখো অভিক, আমি এখন রয়েছি মালদার মেহেদীপুর ভারত বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক স্থলবন্দর, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এটি। তো এই বন্দরে কার্যত এই বাংলাদেশে অশান্তির জেরে এই মুহূর্তে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, তবে মানুষ যাতায়াত করছে, কিন্তু সংখ্যাটার তুলনায় কম। এবং গতকালকেও প্রচুর মানুষ এসেছিল। এই যে দেখতে পাচ্ছ, এখানে বড় অংশের মানুষ হচ্ছে বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশে যেতে চায়। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো। দিদি, কোথায় যাবেন আপনি? বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ। কোথায় এসেছিলেন এখানে? এটা আপনার ইন্ডিয়া, মুর্শিদাবাদ এসেছিলাম। বাড়ির সাথে কথা হয়েছে? না, 4 দিন থেকে কথা হয়নি, আপনার নেট বন্ধ তো, যোগাযোগ হয়নি। কতটা চিন্তায় আছেন? টেনশন তো হবেই, বাসায় কি এরকম কি আছে না আছে, টেনশন তো হবেই। এমনি আপনাদের যাওয়ার কথা ছিল কবে? এই সময় যাওয়ার কথা ছিল না আগে যাওয়ার কথা ছিল? না, এমনি আপনার নানি খালার বাসায় এসেছি তো, চলে যাওয়ার কথা। আপনার নাম? আমার নাম মোসাম্মদ রুবি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বাসিন্দার সাথে, আমরা আরেকজনের সাথে। দাদা, আপনি কোথায় যাবেন? আমি বাংলাদেশের রাজশাহী জেলায় যাব। রাজশাহী আমার বাসা। আমি রাজশাহীতে জব করি। আমি কলকাতায় আসছিলাম, কলকাতায় একটু চিকিৎসার জন্য আসছিলাম। আমার গতকালকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতির কারণে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। প্লাস কারফিউ দিয়ে দিয়েছে, বাস ট্রেন অনেক বন্ধ। এই কারণে কতটা উদ্বিগ্ন হয়ে আছেন? অনেক উদ্বিগ্ন, কারণ পরিবারের সাথে যদি 4 দিন 5 দিন ধরে কথা বলা না যায়,
যোগাযোগ যদি না করা যায় তাহলে কি ধরনের চিন্তায় থাকতে পারি। আজকে আমি কালকে রাত্রিরে গৌড় এক্সপ্রেস ধরে এই বর্ডার দিয়ে যাচ্ছি, যাতে এই দিক দিয়ে আমি কাটাভাবে গেলেও আমাকে পৌঁছাতে হবে। বলছি আরেকটা বিষয়, এখান থেকে নয় আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করে ওপারে চলে যাবেন বাংলাদেশে, তারপরে বাড়ি ফিরবেন কিভাবে? বাড়ি ফিরতে হবে এখন আমাকে, ওখানে গিয়ে আমি সেটা বলতে পারবো যে ওখানে কি অবস্থায় আছে, যে আমি অটোতে যেতে পারবো, সিএনজিতে, বাসে, গাড়িতে, কারণ আমাদের গাড়ি তো আমাদেরকে এসে নিয়ে যেতে পারছে না। এখন আমাদেরকে বাধ্য হয়ে অটো বা সিএনজি, টোটো এইসবে আমাদেরকে যেতে হবে। ব্যাপক খরচ হতে পারে তো সেক্ষেত্রে। হ্যাঁ, এখন করার তো কিছু নেই। এখন যেহেতু এই পরিস্থিতির মধ্যে বাসায় তো পৌঁছাতে হবে, বাড়ির মানুষজন যেরকম উদ্বিগ্ন হয়ে আছে, আমিও তো এই দিকে থেকে উদ্বিগ্ন হয়ে আছি। আপনার নাম? আমার নাম উত্তম কুমার বৈশ্য। একেবারেই স্পষ্টতই বোঝাই যাচ্ছে যে উদ্বেগ, উৎকণ্ঠা, তার মধ্যেও যাদের বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশে ফিরতেই হবে তারা ফেরার চেষ্টা করছেন, কিন্তু ইন্টারনেট পরিষেবা প্রায় 3 দিনের কাছাকাছি বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, সব মিলিয়ে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওপারে এই অশান্তির আঁচ আগুন তার পারদ চড়ছে ক্রমশ। ধন্যবাদ সোমক, ধন্যবাদ শঙ্কর, ধন্যবাদ জ্যোতির্ময়, সামিম, প্রত্যেককে।